নির্বাচনের বাদ্য বেজে উঠেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এই প্রার্থী তালিকায় একেবারে শেষ মুহূর্তে যে নামটি শোনা গিয়েছিল, প্রার্থী হয়েছেন বটে পরেশ অধিকারী, কিন্তু এই নামটিও শোনা গিয়েছিল যে গ্রেটার আন্দোলনের অন্যতম নেতা বংশীবদন বর্মন। ভারতভুক্তি চুক্তির কার্যকর করার দাবিতে দীর্ঘদিনের কোচবিহারের যে আন্দোলন, তা হচ্ছে গ্রেটার আন্দোলন। এই গ্রেটার আন্দোলন একটা বড় ভূমিকা পালন করে প্রতি বছর, এবং ভোটের ক্ষেত্রেও তাদের একটা বড় ভূমিকা থাকে। একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে গ্রেটার আন্দোলনের অন্যতম নেতা বংশীবদন বর্মন কি এবারও কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন? ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার প্রার্থী হয়েছিলেন। আমরা একটা জানার চেষ্টা করব, আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি কথা বলে নিচ্ছি খবরিয়া 24-এর সাংবাদিক রাজীব বর্মনের সাথে। রাজীব, কি মনে হচ্ছে যে গ্রেটার আন্দোলনের অন্যতম নেতা বংশীবাবুর নামটা তৃণমূলে উঠে এসেছিল নাম হিসেবে, আর তার পরবর্তী সময় তারা কি ভাবছে বলে তোমার কাছে খবর? দেখো পিনাকিদা, গত লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনেও বংশীবদন বর্মন কিন্তু প্রার্থী হয়েছিলেন, এবং তার আগে 2009 সালেও কিন্তু বংশীবদন বর্মন জেল থেকে লড়াই করেছিল। সুতরাং 2009, 2014 এবং তারপরে বাই ইলেকশন 2016 রেণুকা সিংহ মারা যাওয়ার পর বাই ইলেকশনে কিন্তু গ্রেটার প্রার্থী দেয়নি ঠিকই, কিন্তু তৃণমূলকে সমর্থন করেছিল। কিন্তু এবার কিন্তু গ্রেটারের নেতা বংশীবদন বর্মনের কিন্তু ভোটে দাঁড়ানোর একটা জল্পনা তৈরি হয়েছে, মানে হতে পারে, দাঁড়াতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে গ্রেটারের। আমি কথা বলেছিলাম গ্রেটার নেতা বংশীবদনের সঙ্গে, তিনি বলেছিলেন আমরা এখনও ঠিক করিনি, সামনে আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে, সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি আমরা এবার ভোটে লড়াই করব কি করব না। রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড এবং ভাষা একাডেমির তিনি দায়িত্বে রয়েছেন রাজ্য সরকারের। এই অবস্থায় কি তিনি আবার মানে ভোটে দাঁড়াতে পারেন বলে কি মনে হয়? এই বিষয়টি নিয়েও আমি বংশীবদন বর্মনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন যে আমরা আলাদা একটা রাজনৈতিক দল করি, আমরা কুচবিহারের ভারতভুক্তি চুক্তি নিয়ে আন্দোলন করি, সুতরাং সেই দিক থেকে আমাদের একটা নিজস্বতা আছে, আমরা দাঁড়াতেও পারি। তারপরে আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করে কলকাতায়, তো সেই সময় প্রকাশের আগেই কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শেষ মুহূর্তে বংশীবদনের নাম কিন্তু শুনতে পাচ্ছিলাম, এবং আমরাও সেটা কিন্তু দেখিয়েছিলাম। তো বিষয়টি হঠাৎ করে বংশীবদনের বর্মনের নাম উঠলো কেন, সেই বিষয়ে বংশীবদন বাবুকে জিজ্ঞেস করা হলে বংশীবাবু বলেন যে আমার সঙ্গে আগে কেউ কিছু যোগাযোগ করেনি, আমাকে প্রার্থী করা নিয়েও আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি, জানি না কেন আমার হঠাৎ করে নামটা উঠে এসছে। তাছাড়া আমরা আলাদা দল করি, কেউ আমার নাম ঘোষণা করে দিলে আমি তো আর সেখানেই প্রার্থী হব এমনটাও নয়। গ্রেটারের ভোট, এই যে গ্রেটার সমর্থকদের ভোট একটা কোচবিহারের নির্বাচনে কিন্তু বড় ফ্যাক্টর। একদমই পিনাকিতা, ভোট মানে ভোটে হচ্ছে কুচবিহারের অধিকাংশ ভোটার কিন্তু রাজবংশী, অধিকাংশ মেজর ভোটার কিন্তু রাজবংশী। তাদের দাবির সাথে সকলেই তো আর একমত নন। একমত না হলেও কিন্তু একটা রাজবংশী ভাবাবেগ কিন্তু আছে, গ্রেটার আন্দোলনের সঙ্গে একটা রাজবংশী ভাবাবেগ আছে। সব রাজবংশী হয়তো গ্রেটার সমর্থক নয়, কিন্তু একটা ভাবাবেগ কিন্তু জড়িয়ে আছে। এবং ভোটের ক্ষেত্রে কুচবিহারের লোকসভা ভোটের ক্ষেত্রে রাজবংশী ভোট কিন্তু বিরাট ফ্যাক্টর। সে গ্রেটারের একটা অংশ তো আবার বিজেপির সাথেও আছে। হ্যাঁ, বিজেপির সাথেও একটা অংশ আছে, অনন্ত রায় যে মহারাজ বলা হয়, তো একটা অংশ কিন্তু বিজেপির সঙ্গে আছে। তো সেক্ষেত্রে কিন্তু গ্রেটারের ভোটটা কিন্তু দুভাবে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হলেও বংশীবদন বর্মনকেই নেতা হিসেবে মেনে নেওয়া হয় অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আর কি। দেখো 2005 সালে যখন গ্রেটার কুচবিহার আন্দোলন হয় কুচবিহারে ভারতভুক্তি চুক্তি রূপায়ণের দাবিতে, সে সবাই কিন্তু ভারতভুক্তি চুক্তির দাবিতে গ্রেটার কিন্তু উত্তাল আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনে কিন্তু গোটা কুচবিহার উত্তপ্ত হয়েছিল এবং রক্ত ঝরেছিল। এবং তুমি জানো পিনাকিদা, সেটা হচ্ছে একজন এডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার কিন্তু মারা গিয়েছেন, দুজন পুলিশকর্মী মারা গিয়েছেন, এবং তার সঙ্গে দুজন গ্রেটার সমর্থকের মৃত্যু হয়েছিল 2005 সালে। তারপর কিন্তু রাজ্য সরকার বংশীবদন বর্মন সহ 45 জনের নামে মামলা করে, কিছুদিন আত্মগোপন করেছিলেন বংশীবাবু, তারপরে আত্মসমর্পণ করে এবং রাজ্যে ক্ষমতা পালাবদলের পর বামফ্রন্ট সরকারের যাওয়ার পর তৃণমূল সরকার আসার পর কিন্তু বংশীবাবুকে জামিনে মুক্ত করা হয়, এবং জামিনে বংশীবাবু জেলে থাকাকালীন 2009 সালে জেলে থাকাকালীন কিন্তু সে সময় ভোটে লড়েছিল, এবং সে সময় কিন্তু 37,000-এর মতো ভোট পেয়েছিলেন বংশীবাবু। তারপরে
2014-তে যখন ভোটটা হয় তখনও কিন্তু বংশীবাবু ভোটে দাঁড়িয়েছিলেন এবং সেবার কিন্তু ভোট কিছুটা কমেছিল। ততদিনে দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল, অনন্ত রায় এবং বংশীবদন বর্মনের। না, আমরা একটা তথ্য মানে যেটা যে উপনির্বাচনে তারা প্রার্থী হননি, কিন্তু উপনির্বাচনের জয়ের যে ফলাফলটা অনেক বেশি, কিন্তু হিসাব এবং পরিসংখ্যানে কিন্তু আমরা গত নির্বাচনে মানে রেণুকা সিনহা যে নির্বাচনে জিতেছিল সেই মানে জিতেছিল সেটাকে ধরবো। যেটা বলতে চাইছি যে গ্রেটার যদি প্রার্থী দেয় তাহলে তৃণমূলের পক্ষে সেটা ধাক্কার হবে কিনা। দেখো, গ্রেটার প্রার্থী দিলে কিছু ভোট গ্রেটারের প্রার্থীর কাছে যাবে, এটাই স্বাভাবিক। কিছু ভোট গ্রেটার প্রার্থী পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভোটটা কোন দিকে, শাসক দল তৃণমূলের অংশ থেকে যাচ্ছে নাকি বিরোধী দল সেদিক থেকে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে। আরও একটু মানে প্রার্থী কারা হয়, তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে পরেশ অধিকারী, এখনও আমরা বিজেপির প্রার্থীকে জানতে পারিনি। যখন আমরা জানতে পারবো এবং যদি সত্যি সত্যিই বংশীবদন বর্মন এবারে ভোটে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে কি ভোটটা কী দিকে কীভাবে কাটাকাটি হতে পারে সেটা দিয়ে কিন্তু একটু বলা যেতে পারে পরবর্তীতে। আমরা কথা বলছিলাম রাজীবের সাথে যে গ্রেটারের মানে কোনো প্রার্থী হচ্ছেন কিনা, বংশীবাবুর কোনো প্রার্থী হচ্ছেন কিনা। বংশীবাবুর সাথে নিবিড়ভাবে তিনি যোগাযোগ রেখে এই বিটের কাজ করেন, তার সাথে কথাও হয়েছে। বংশীবাবুদের দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তো পার্টি মানে বংশীবাবুদের যে দল রয়েছে সেই দলেই কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে, তাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে গ্রেটার কোনো প্রার্থী দিচ্ছে কিনা। এবং গ্রেটার ভোট এবং গ্রেটারের প্রার্থী দেওয়াটা কোচবিহার লোকসভা কেন্দ্রে বড় রকমের একটা ফ্যাক্টর হতে পারে এই নির্বাচনকে ঘিরে।